প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার গোমর ফাঁস হয়েছে। বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে তাদের নিজেদের তুলনায় অনেক বেশি উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে ওয়াশিংটন। এর ফলে দেশটির সমরাষ্ট্র ভাণ্ডারের বড় অংশ ফুরিয়ে গেছে। পেন্টাগনের মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলছে, 40 দিনের সংঘাতে ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক মজুদের প্রায় অর্ধেক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থ্যাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র 200টিরও বেশি থ্যাড ইন্টারসেপ্টর মোতায়েন করে, যা তাদের মোট বৈশ্বিক মজুদের বড় অংশ। একই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো 100টিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েল ব্যবহার করেছে 100টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় 90টি ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগনের তথ্য অনুযায়ী এসবের একটি অংশ ইয়েমেন এবং লেবানন থেকে ছোড়া কম উন্নত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয়েছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, মোট হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চেয়ে প্রায় 120টি বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে এবং দ্বিগুণ সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছে। তিনি সতর্ক করেন, যদি আবার সংঘাত শুরু হয় তবে যুক্তরাষ্ট্রকে আরও বেশি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে, কারণ ইসরায়েল তাদের কয়েকটি প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছে। সামরিক বিশ্লেষক গ্রিয়কো বলেন, যুক্তরাষ্ট্র মূল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দায়িত্ব বহন করেছে আর ইসরায়েল নিজেদের মজুদ সংরক্ষণ করেছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের ওপর বড় চাপ তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে অনুমানিক 200টির মতো থ্যাড ইন্টারসেপ্টর রয়েছে এবং উৎপাদন ক্ষমতা দ্রুত ঘাটতি পূরণে যথেষ্ট নয়। এদিকে মার্কিন কংগ্রেসেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি বলেন, একটি পর্যায়ে এটি গাণিতিক সমস্যায় পরিণত হয়। আমরা কিভাবে আবার আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ পূরণ করব? সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, উন্নতমানের অস্ত্র উৎপাদন কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এই সংঘাতে বড় কৌশলগত প্রভাব ফেলেছে। ইরানের পাল্টা হামলা শুধু ইসরায়েলের ওপরই চাপ সৃষ্টি করেনি, বরং যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের ওপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আবারও দেখিয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক সহায়তার ওপর কতটা নির্ভরশীল। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে প্ল্যান বি আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে ন্যাটো মিত্রদের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে যদি কেউ গুলি চালায় তবে আমাদের একটি প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনা থাকতে হবে। ইরানের প্রসঙ্গে রুবিও বলেন, আদর্শগতভাবে কোনো এক পর্যায়ে তারা প্রণালীটি খুলে দেবে, কিন্তু প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনাটি তৈরি রাখতে হবে এই ভেবে যে ইরান যদি বলে যে না, আমরা প্রণালীটি খুলতে রাজি নই, তাহলে কি হবে? পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোকে কিছু একটা করতে হবে। তবে এই প্রক্রিয়ায় ন্যাটোর জড়িত হওয়া উচিত কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে রুবিও দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত কঠিন লোকদের সাথে আলোচনা চালাচ্ছেন। তিনি বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে আমরা এখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আশা করি পরিস্থিতির পরিবর্তন হবে, তবে নাও হতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর জেরে জ্বালানি সমৃদ্ধ পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালী পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়াম ও সারসহ বিভিন্ন পণ্য এই রুটে পরিবাহিত হয়। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে। বছরের পর বছর ধরে ওয়াশিংটন এবং তেল আবিবে একটি একক লাইন পুনরাবৃত্তি করা হচ্ছে। হামাসকে নিরস্ত্র করতে হবে, গ্রুপটিকে ভেঙে ফেলতে হবে এবং তাদের গাজা ছেড়ে যেতে হবে। এই দাবিটি যে কোনো টেকসই শান্তির জন্য একটি অআলোচনাযোগ্য পূর্বশর্ত। তবু যারা ইতিহাসের বই পড়েছেন অথবা যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে এটি প্রায় হাস্যকরভাবে নির্বোধ শোনাচ্ছে। যুক্তিটি যতটা ভঙ্গুর ততটাই পরিচিত। যদি হামাস তার অস্ত্র ত্যাগ করে, শান্তি অবশ্যই আসবে।
কিন্তু দাবিটি হামাসের ঐতিহাসিক এবং আদর্শগত প্রেক্ষাপট সম্পর্কে একটি গভীর ভুল বোঝাবুঝি প্রকাশ করে। এটি এই সরল নিষ্ঠুর সত্যকে উপেক্ষা করে যে মধ্যযুগের ইতিহাসে কোনো সশস্ত্র আন্দোলন কখনো কেবল প্রতিশ্রুতির জন্য তার বন্দুক বিক্রি করেনি। কয়েক দশকের মধ্যে ইসরায়েলকে তার সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাচ্ছে এই কারণে যে হামাসকে এখন যা করতে বলা হচ্ছে সেটি করতে অস্বীকৃতি জানিয়েছে। ভবিষ্যতের রাষ্ট্র, সার্বভৌমত্ব বা নিরাপত্তার একক গ্যারান্টি ছাড়াই তার সবচেয়ে মূল্যবান শক্তির উৎস ত্যাগ করা। দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের উপর আস্থা রাখলে কি হয় তার যদি কোনো মডেল থাকে তা হলো 1492 সালের গ্রানাডার গল্প। দীর্ঘ অবরোধের পর স্পেনের শেষ মুসলিম দুর্গটি ক্যাথলিক রাজা ফার্ডিনান্ড এবং ইসাবেলার কাছে আত্মসমর্পণ করে। গ্রানাডার চুক্তি ছিল 80 পৃষ্ঠার প্রতিশ্রুতির একটি দলিল, যেখানে নিশ্চিত করা হয়েছিল যে মুসলমানরা তাদের জীবন, সম্পত্তি, চলাফেরার স্বাধীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের বিশ্বাস বজায় রাখবেন। 2 বছরের মধ্যে এটি হয়ে যায় একটি অর্থহীন কাগজের টুকরো। এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা কোনো অস্পষ্ট পাদতট্টিকা নয়, এটি নিঃশর্ত আত্মসমর্পণের ঝুঁকির একটি শক্তিশালী শিক্ষা। এটি শিক্ষা দেয় যে যখন ক্ষমতা অসম তখন একটি প্রতিশ্রুতি শক্তিশালী পক্ষের জন্য একটি অস্থায়ী অসুবিধা ছাড়া আর কিছুই নয়। হামাসের দৃষ্টিকোণ থেকে নিরস্ত্রীকরণের দাবি শান্তির পথ নয়। অস্ত্র সমর্পণ করা মানে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। যদি সেই প্রতিশ্রুতি অনিবার্যভাবে ভঙ্গ করা হয় তাহলে আর কোনো উপায় থাকবে না। ভিয়েতকং বিপরীত শিক্ষা গ্রহণ করেছিল। প্যারিস শান্তি চুক্তির সময় তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল যদি তারা অস্ত্র সমর্পণ করে। তারা প্রত্যাখ্যান করেছিল। রাইফেল আঁকড়ে ধরে তারা আমেরিকার অপ্রতিরোধ্য যুদ্ধশক্তিকে বাতিল করে দিয়েছিল এবং পরিণামে তারা মার্কিন ইতিহাসে যুদ্ধক্ষেত্রে অন্যতম পরাজয় ডেকে আনে। হ্যানয় বুঝতে পেরেছিল যা ওয়াশিংটন কখনো বুঝতে পারেনি। অসম যুদ্ধে অস্ত্র আলোচনাযোগ্য নয়, এগুলো বেঁচে থাকার জন্য। হামাসের জন্য সমান্তরালগুলো স্পষ্ট। তাদের সামরিক শাখা তাদের ক্ষমতার প্রাথমিক উৎস, একমাত্র জিনিস যা বিশ্বকে তাদের দাবিগুলোকে গুরুত্ব সহকারে নিতে বাধ্য করে। অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মি আইআরএ অবশেষে তার অস্ত্র সমর্পণ করেছিল, কিন্তু এটি আস্থার কাজ ছিল না। এটি ছিল একমাত্র উল্লেখযোগ্য ব্যতিক্রম যা নিয়মটি প্রমাণ করে। আইআরএর প্রশাসনিক শাখা সিন ফেইন সরকারে একটি নিশ্চিত এবং অর্থপূর্ণ ভূমিকা অর্জনের পর নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বন্দীদের মুক্তি এবং রাজনৈতিক ক্ষমতা প্রাতিষ্ঠানিকীকরণের পর এটি করা হয়েছিল।